শহীদুল ইসলাম পদার্থবিজ্ঞানের শিক্ষক। আজকে আমি গতি সংক্রান্ত আরও কিছু রাশি নিয়ে আলোচনা করব। তোমরা একটু ক্লাসটা মনোযোগ সহকারে ফলো করবা। গতি সংক্রান্ত আরও কিছু রাশির মধ্যে আছে হচ্ছে এখানে দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, বেগ, সুষমবেগ, অসমবেগ, ত্বরণ, মন্দন। এই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। সবাই একটু বোর্ডে লক্ষ্য করো। দ্রুতি কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তাহলে টি সময়ে গতিশীল কোনো বস্তু অতিক্রম করে ডি দ্রুত। সুতরাং একক সময়ে গতিশীল বস্তু অতিক্রম করে ডি ডিভাইডেড টি দ্রুত। সুতরাং দ্রুতিকে প্রকাশ করা হয় বি দ্বারা। সুতরাং বি সমান সমান ডি ডিভাইডেড টি। তাহলে দ্রুতির মাত্রা হলো এল ডিভাইডেড টি। সুতরাং লেখা যায় দ্রুতি বি সমান সমান এল টি ইনভার্স 1। দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটি একটি স্কেলার রাশি। তাহলে আমরা মোটামুটি দ্রুতি সম্পর্কে বুঝতে পেরেছি। এখন দেখো তাৎক্ষণিক দ্রুতিটা হচ্ছে কোনো একটি গতিশীল বস্তুর বিশেষ মুহূর্তের দ্রুতিকে আমরা তাৎক্ষণিক দ্রুতি বলতে পারি। যেমন মনে করো কোনো একটি স্কুলের সামনে একটি স্পিড ব্রেকার রয়েছে, সেই স্পিড ব্রেকারের সামনে দিয়ে যদি কোনো একটি গাড়ি যেতে চায়, তখন যাওয়ার সময় বা ওই স্পিড ব্রেকারকে অতিক্রম করার সময় তার বিশেষ যে দ্রুতিটা, সেই দ্রুতিটাই হচ্ছে মূলত তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে সুষম দ্রুতি। যদি গতিশীল বস্তু যদি সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে, তখন আমরা সেটাকে বলতে পারি সুষম দ্রুতি। আর অসম দ্রুতিটা হচ্ছে গতিশীল বস্তু যদি সমান সময়ে সমান দ্রুত অতিক্রম না করতে পারে, সেটাকে আমরা বলতে পারি অসম দ্রুতি। তাহলে গড় দ্রুতিটা কি বা কাকে বলে একটু বলে দিই। আচ্ছা, গড় দ্রুতিকে আমরা প্রকাশ করতে পারি এরকম করে লিখতে পারি। একটু দেখো আগে দেখি। গড় দ্রুতি মোট দূরত্ব ডিভাইডেড সময়। তাহলে আমরা গড় দ্রুতি কিভাবে লিখতে পারি? তাহলে সংজ্ঞাটা কি হবে? গড় দ্রুতির সংজ্ঞাটা হবে এরকম: কোনো গতিশীল বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে, তাহলে তার মোট অতিক্রান্ত দ্রুতকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে একক সময় যে দ্রুত অতিক্রম করবে সেটাকে আমরা বলতে পারি গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি সমান সমান কি লিখতে পারি? মোট দ্রুত ডিভাইডেড সময়। আচ্ছা, এরপরে আমরা বেগ সম্পর্কে একটু আলোচনা করব। বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। বেগ সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বেগের সংজ্ঞাটা কি হবে? বেগের সংজ্ঞাটা হবে এরকম যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বেগ একটি ভেক্টর রাশি। তাহলে আমরা যদি এটাকে এভাবে দেখি যে গতিশীল কোনো বস্তু টি সময়ে এস দ্রুত অতিক্রম করে, তাহলে সুতরাং একক সময়ে বস্তুটি অতিক্রম করে এস ডিভাইডেড টি। তাহলে আমরা লিখতে পারি যেহেতু সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে, সুতরাং আমরা লিখতে পারি বেগ সমান এস ডিভাইডেড টি। তাহলে বেগের মাত্রা বি সমান লিখতে পারি এল টি। সুতরাং থার্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিব এল টি ইনভার্স 1 লিখতে পারি।
একক। বেগের একক সমান m/s ইনভার্স 1। তাহলে বেগের একক এবং দ্রুতির একক সেম, মাত্র সেম, একই রকম। তাহলে এই বেগের জন্য কি লাগবে? বেগের জন্য অবশ্যই নির্দিষ্ট একটি মান এবং দিক লাগবে। যদি কোনো একটি গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে এ থেকে বি এর দিকে 40 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই নির্দিষ্ট দিকটা কি হবে? উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে পূর্ব, যে কোনো একটা দিক হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে বেগের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন রয়েছে, যার জন্য এটি একটি ভেক্টর রাশি। আচ্ছা, এখন আমরা একটু সুষম বেগ সম্পর্কে ধারণা নিব। সুষম বেগ হচ্ছে যদি গতিশীল কোনো বস্তুর মান ও দিক অপরিবর্তিত থাকে, অর্থাৎ একই রকম থাকে, তখন সেটাকে আমরা বলতে পারি সুষম বেগ। যেমন বায়ুতে শব্দের বেগ প্রথম সেকেন্ডও একই রকম, দ্বিতীয় সেকেন্ডও একই রকম, 332 মিটার। তাহলে 332 মিটার সব জায়গায় কিন্তু একই রকম থাকে, এটা একটি সুষম বেগ। আর অসম বেগটা হচ্ছে মূলত যদি সময়ের সাথে যদি বস্তুর বেগের পরিবর্তন ঘটে, তখন আমরা সেটাকে বলতে পারি কি বেগ? অসম বেগ বলতে পারি। তাহলে আমরা সুষম বেগ, অসম বেগ সম্পর্কে ধারণা পেয়েছি। এখন একটু ত্বরণ সম্পর্কে আমরা জানবো। ত্বরণ ত্বরণকে দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের এ দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে একটু আমরা ত্বরণের সংজ্ঞাটা কি আগে একটু জেনে নিই। সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে সময়ের সাথে যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়ে যায়, সেই পরিবর্তনের হারকে আমরা বলবো কি? ত্বরণ বলবো। তাহলে ত্বরণকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি, যদি গতিশীল কোনো বস্তু ইউ আদি বেগে টি সময়ে বি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন হবে কিরকম? বি মাইনাস ইউ, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ। ইউকে আমরা বলতে পারি ইউ সমান সমান আদি বেগ, বি সমান সমান শেষ বেগ। তাহলে কার শেষ বেগ? কোনো গতিশীল বস্তু। তাহলে অ্যাম্বরের বা একটি গতিশীল বস্তু ইউ আদি বেগ নিয়ে টি সময়ে বি শেষ বেগ প্রাপ্ত হয়, সুতরাং টি সময়ে তাহলে বেগের পরিবর্তন হবে বি মাইনাস ইউ। তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হবে বি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এই যে পরিবর্তনের হার, এই পরিবর্তনের হারটাই হচ্ছে মূলত কি? ত্বরণ। তাহলে লিখতে পারি a সমান সমান b মাইনাস ইউ ডিভাইডেড t। তাহলে এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি, বা b মাইনাস ইউ সমান সমান at, বা b সমান সমান u প্লাস at। মুছে ফেললাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুতরাং b সমান u প্লাস at। তাহলে এটি একটি কি? মূলত গতির সমীকরণ। তাহলে b সমান সমান u প্লাস at, এটি একটি গতির সমীকরণ। তাহলে মন্দন কি হবে? এখন বুঝতে হবে যে মন্দনটা কি। আসলে সময়ের সাথে যে বেগ বৃদ্ধির হার, এই হারটা যদি হ্রাস পেয়ে যায় কখনো, তখন সেটাকে আমরা বলতে পারি কি? মন্দন। এই মন্দনের ক্ষেত্রে তখন ঋণাত্মক মান দেওয়া আর প্রয়োজন পড়ে না যদি মন্দন লিখি। আর যদি আমরা ত্বরণ লিখি, মাইনাসের মানটা তখন কি করতে হয়? প্রকাশ করতে হয় যে বেগ হ্রাসের হারটা। আচ্ছা, সুষম ত্বরণ এবং অসম ত্বরণ সম্পর্কে জানার আগে একটু মাত্রাটা সম্পর্কে বলে দিই।
ত্বরণের ত্বরণের মাত্রা হবে এরকম, বেগ ডিভাইডেড সময়। তাহলে আমরা বেগ সমান জানি কি L T ইনভার্স 1 ডিভাইডেড T, সুতরাং L T ইনভার্স 2। এটা হচ্ছে মূলত ত্বরণের মাত্রা। একে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি আমরা এই ত্বরণের মাত্রা। এখন আমরা ত্বরণের একক সম্পর্কে জানব। ত্বরণ A এর ত্বরণের একক ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে ত্বরণের একক ms ইনভার্স 2। তাহলে আমরা এখন সুষম ত্বরণ সম্পর্কে একটু ধারণা নিই। কোনো বস্তুর বেগ যদি সময়ের সাথে একই রকম হারে বাড়তে থাকে তখন সেটাকে আমরা বলতে পারি সুষম ত্বরণ। আর অসম ত্বরণ বলতে পারি কি যদি সময়ের সাথে সেটা বৃদ্ধি না পায়, অর্থাৎ কম বা বেশি হয়, কখনো বেশি আবার কখনো কম হচ্ছে, কিন্তু সময়ের সাথে একই রকম হারে বৃদ্ধি পাচ্ছে না, সেটাকে আমরা বলতে পারি অসম ত্বরণ। তো এই সুষম ত্বরণ, অসম ত্বরণ এবং ত্বরণ মন্দন এগুলো দিয়ে কিন্তু মূলত কিছু গাণিতিক অঙ্ক আসে পদার্থবিজ্ঞানে। সেই গাণিতিক আমরা দুই একটা অঙ্ক একটু দেখি, আমরা একটা অঙ্ক দেখার চেষ্টা করি, তাহলে আমরা একটু ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো। আমি একটা প্রশ্ন লিখতেছি বোর্ডে। একটা প্রশ্ন একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে। একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 থেকে সুষম ভাবে বেগ বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হয়। গাড়িটির ত্বরণ বের করো। তাহলে এটি একটি অঙ্কের প্রশ্নটা কি বলেছে একটু লক্ষ্য করি। একটি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড ইনভার্স থেকে সুষম বেগে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে হয়েছে 45 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হয়। তবে গাড়িটির ত্বরণ কত? আমরা নির্ণয় করব গাড়ির ত্বরণ কত। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে আদি বেগ u সমান 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, শেষ বেগ v সমান 45 ms ইনভার্স 1, ত্বরণ সময় t সমান 10 সেকেন্ড, ত্বরণ ইকুয়াল হোয়াট। তাহলে আমরা কি জানি সূত্রটা? আমরা জানি, লিখবো এখানে, আমরা কি জানি ত্বরণ a সমান b মাইনাস u ডিভাইডেড t। তাহলে আমরা এখন কি করব? এই b এর মান কত? 45 লিখে ফেলবো। 45 মাইনাস আদি বেগ 5, এককটা লিখবো না অঙ্ক করার সময়, আর সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা বাদ দিলে পাই হচ্ছে, বিয়োগ করবো প্রথমে, তাহলে কি হবে 45 থেকে 5 চলে গেলে 40 হবে আর নিচে হবে 10। তাহলে 10 যদি 40কে ভাগ দিই তাহলে 4 10 40, সুতরাং 4 ms ইনভার্স 2 লিখবো।
তাহলে এই পাশে কিন্তু মূলত এই যে মানটা আসবে, এই মানটা হচ্ছে ত্বরণের মান। সুতরাং ত্বরণ a সমান লিখতে পারি 4f(x) ইনভার্স 2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে গাড়িটি ত্বরণ কত হবে? গাড়িটি ত্বরণ হবে 4 মিটার/সেকেন্ড ইনভার্স 2। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আর যদি বেগের মানটা যদি হ্রাস পেয়ে যায় তখন সেটা হয়ে যাবে কি? মন্দন। তাহলে আমরা আজকে গতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু রাশি সম্পর্কে বুঝতে পেরেছি। তোমরা ভালো করে এগুলো বাসায় প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝবে। এবং তোমরা যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা হয় তোমাদের, সেই ক্ষেত্রে অনলাইন ক্লাসের পরবর্তীতে আমরা চেষ্টা করব, তোমরা মন্তব্য করলে আমরা সেটাকে আরও সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার বা উপস্থাপনা করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।